ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি পুঁজিবাজার ও বিদেশি বিনিয়োগ। এ বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন বিশেষ ব্যক্তিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন মাসুদ খান, চেয়ারম্যান, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। আমরা পেয়েছি এএফ নেসার উদ্দিন, এফসিএ, সিনিয়র পার্টনার হুদাভাসি চৌধুরী অ্যান্ড কোং এবং সাবেক সভাপতি আইসিএবি। তিনি বর্তমানে পুঁজিবাজার সংস্কার কমিটির দায়িত্ব পালন করছেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি একটু শুরুতেই, যেহেতু আপনারা সংস্কার নিয়ে অনেক কাজ করছেন এবং অলরেডি কিছু কাজের সম্পন্ন করে আমরা জানতে পেরেছি যে জমাও দিয়েছেন, কেমন যাচ্ছে বর্তমান পুঁজিবাজার এবং কি কি সংস্কার আপনারা করলেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে পুঁজিবাজার সম্পর্কে বলতে গেলে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হলো যে বাংলাদেশে আইন কানুন যেটা ছিল যথেষ্ট আছে। সমস্যাটা আমি পুঁজিবাজারের সংস্কার কমিটিতে কাজ করে আমরা যেটা দেখেছি, বা আমি বাইরের থেকেও যেটা দেখেছি আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, সেটা হচ্ছে যে এখানে গভর্নেন্সের একটা প্রচণ্ড অভাব ছিল। বড় বড় কোম্পানিগুলোতে প্রপার গভর্নেন্স না থাকাতে এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিংও প্রবলেম ছিল, এবং আলটিমেটলি গভর্নেন্স না থাকাতে এটা ক্যাপিটাল মার্কেট অপারেশনেও গিয়েও ইম্প্যাক্ট করেছে। এটা একটা দিক। অন্য দিক থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে গভর্নমেন্টের আন্ডু কতগুলো ইনফ্লুয়েন্স ছিল, ইন্টারফারেন্সও ছিল। এই ইন্টারফারেন্স ইনফ্লুয়েন্সগুলো থেকে যেটা আসছে, আমি যদি সংক্ষেপে বলি আপনাকে, যে সবাই মনে করে যে আমার ইন্ডেক্স কেন বাড়ে না এবং বিসেক কি করতেছে বা ঢাকা স্টক এক্সচেঞ্জ কী করতেছে। আসলে ইন্ডেক্স বাড়ানোর কাজ বিসেকের না। ইন্ডেক্স এটা মার্কেট অপারেশন হবে, ভালো কোম্পানি ভালো শেয়ার হবে, ভালো শেয়ার থাকলে তার দাম বাড়বে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে গত কয়েক বছরে আমাদের মার্কেটে ভালো শেয়ার চাইতে খারাপ শেয়ার বেশি এসছে। এই খারাপ শেয়ার আসার কারণে এবং সেগুলো চড়া দামে বিক্রি হয়েছে, এবং সেগুলোর দাম পড়ে যাওয়াতে এগুলো কারো পক্ষে দাম উঠানো সম্ভব না, কারণ তার ফান্ডামেন্টালস নাই। এবং এখানে যে জিনিসটা আমরা সংস্কার কমিটি যেটা কাজ করতে গিয়ে যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে এখানে পলিসিগত কতগুলো সমস্যা ছিল, সেইখানে আমাদের কাজ দৈনন্দিন শেয়ার বাজার কমলো কি কমলো না, এটা বিসেকেরও কাজ না, আমাদেরও কাজ না। বিসেকের কাজ যদি আমি বলি তাহলে তার কাজ হবে অ্যাজ এ রেফারি, যে আইন কানুন সব ঠিক আছে, মার্কেট প্লেয়াররা ঠিকমতো তারা অপারেট করতে পারছে কিনা, কেউ যদি অপারেট না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এইটা হচ্ছে মার্কেট, এবং মার্কেট যাতে সুস্থভাবে অপারেট করে সেই পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এটা একটা কাজ। আমরা সংস্কার কমিটিতে গিয়ে যেটা দেখেছি, এখানে পলিসিগত কতগুলো সমস্যা ছিল। যেমন মার্জিন রুলের ব্যাপারে যদি আমি বলি, মার্জিন রুল যেটা ছিল, যে আইনটা ছিল সেই আইনটা মানা হয় নাই বলে আজকে এই যে লসটা আপনার যে লস 9,000 কোটি টাকা যে লসটা আসছে, সেটা ইকুইটি লস যেটা আসছে। এখন বিসেকের এখানে করার কিছু নেই, কারণ অলরেডি ঘটনা ঘটে গেছে, লস হয়ে গেছে, এটা তাদের করার কিছু নেই। আমরা যেটা করছি, ভবিষ্যতে যাতে এই লসটা না আসে, ইনভেস্টর যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের কিছু পলিসি রিকমেন্ডেশন আছে, অলরেডি আমরা সাবমিট করেছি, একটা দিক। দ্বিতীয় কথা হলো যে কোম্পানিগুলোর গভর্নেন্সের ব্যাপারে যেখানে দুর্বলতাগুলো ছিল, সেখানে আমরা পলিসিগুলোকে আরও স্ট্রঙ্গার পলিসি দিয়েছি, গভর্নেন্সটাকে আরও স্ট্রঙ্গার করা যায় কীভাবে সেগুলো আমরা বোর্ডের উপর দিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তারপরে আপনার ইন্টারনাল অডিট কমিটি, তারপরে আপনার আরও যারা ছিল, এইগুলো সব অডিট কমিটি বলেন, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের ভূমিকা, এগুলো সম্পর্কে যা পলিসি দরকার সেগুলো, ইভেন অডিট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, সেখানেও আমরা ফোকাস করেছি যে আপনি যে কোনো কোম্পানিকে অডিট দিবেন তার যোগ্যতা আছে কিনা লিস্টেড কোম্পানি অডিট করার জন্য। সেই জন্য আমরা একটা আমরা তালিকা করে দিয়েছি, মানে আমরা কিছু মানদণ্ড করে দিয়েছি যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে সে একটা লিস্টেড কোম্পানির অডিটর হতে পারবে। তো এই জিনিসগুলো অলরেডি আমরা বিসেককে সাবমিট করেছি, ওনারা এগুলো রিভিউ করেছেন, বিভিন্ন জায়গায় সার্কুলেটও করেছেন, ওয়েবসাইটও গেছে, এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এগুলো ইমপ্লিমেন্ট করলে আমাদের দৃঢ় বিশ্বাস ক্যাপিটাল মার্কেটে একটা মানে সুষ্ঠু অবস্থা ফিরে আসবে, এটা আমাদের ধারণা। কিন্তু আমরা দেখি যে অর্থ বছর শেষ হতে যাচ্ছে, তো একটা বছর আর কি আমরা দেখি যে রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে বাজার যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে বাজারের দেশীয় কোম্পানিগুলোর আসলে মালিকানা নিয়ে সমস্যা থাকলেও
কোম্পানিগুলোর কিছুটা স্থবির একটা আমরা অবস্থা দেখছি, কিন্তু এর মধ্যে মাল্টিন্যাশনালগুলো মোটামুটি আমরা দেখি যে টিকে গেছে, বা তারা কোনো রকম রাজনৈতিক অ্যাক্টিভিটিসের মধ্যে তারা ছিল না, যার কারণে তাদের কোম্পানিগুলোর পারফরমেন্সও আমরা দেখছি যে বেশ ভালো। তো সেদিক থেকে মানে বাজারের বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইন জেনারেল কোম্পানি কোনগুলো ভালো করে। ইন জেনারেল বলবো যে ফার্স্ট অফ অল যে কোম্পানিগুলোতে কর্পোরেট গভর্নেন্স ইজ ভেরি স্ট্রং। বাংলাদেশি কোম্পানি যতগুলো আছে আর কি, এখানে যেটা হয়ে থাকে দ্যাট ওনাররা ডাইরেক্টলি ব্যবসাতে জড়িয়ে পড়ে, এই কারণে এখানে প্রফেশনালরা কাজ করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেটা হয়ে থাকে যে ওনার কে আছে কেউ জানে না, কিন্তু আপনার কোন বিদেশে কে বসে আছে, দিস আর টোটালি প্রফেশনালি রান, এবং ডিসিশনসগুলো তারা নিজেরাই নিচ্ছে, এবং দে এমপ্লয় দি বেস্ট অফ ম্যানেজার্স পেইং 3 or 4 times the salary paid by local companies. তো ইন জেনারেল আপনি যখন প্রশ্নটা করলেন যে এমএনসিগুলো কেন ভালো করছে, এমএনসিগুলো ভালো করছে দুইটা কারণে। একটা হচ্ছে ভেরি স্ট্রং কর্পোরেট গভর্নেন্স, ওনাদের কোনো হস্তক্ষেপ এখানে নাই। ইভেন ইফ ইউ লুক এট দ্য ব্যাঙ্কিং সেক্টর অলসো একই চিত্র আপনি পাবেন। যেসব ব্যাঙ্কগুলো মুনাফা অনেক বেশি করেছে, দেখবেন যে যেসব ফরেন ব্যাঙ্কগুলো করেছে, বিকজ এখানে কিন্তু কর্পোরেট গভর্নেন্স ইজ ভেরি স্ট্রং। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে যেটা আপনাকে বললাম, দ্যাট প্রফেশনাল ম্যানেজার্স কিন্তু আপনার তারা ইউজ করে থাকে, দে পেড ভেরি হাইলি। তাদের লোক কম, কিন্তু তাদের পেমেন্ট যাদের প্রফেশনাল ম্যানেজার যাদের অ্যাপয়েন্ট করে থাকে, দে আর দ্য বেস্ট ইন দ্য মার্কেট। আর সেই দিক থেকে এমএনসিগুলোকে কেন আমরা আরও বেশি ইনভলভ করতে পারছি না? কারণ মার্কেট টিকিয়ে রাখতে গেলে তো আসলে বিদেশি কোম্পানি, বিদেশি বিনিয়োগ, যাদের আসলে কোম্পানির পারফরমেন্স ভালো, তাদেরকে তো বেশি আমাদের রাখা উচিত। এবং আপনারাও বারবার যে সংস্কারগুলোতে বলছিলেন যে আইপিও নিয়মটাও আপনারা কিন্তু পরিবর্তন করেছেন এবং নতুন করে আইপিও রুলস আপনারা করেছেন, সেখানেও আপনারা বারবার বলছিলেন যে ফ্রেশ কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে আসে। এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের ওখান থেকেও আমরা দেখলাম যে বারবার বলছে যে সরকারি অর্গানাইজেশন এবং ভালো কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসা। তো কেন আমরা আসলে আনতে পারছি না? আপনার যে সংস্কার নিয়ে আপনারা যে রিসার্চগুলো করেছেন, সেখানে মোটা দাগে আপনারা কি কি পেয়েছেন, কেন তারা আসছে না? দেখেন, এই প্রশ্নের দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্টটা কেন আসছে না। প্রথমে ফরেন ইনভেস্টর আসলে না, সে আইপিওতে যাবে। তো ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা যেটা দেখেছি, আমাদের যেসব ইনসেন্টিভগুলোর কথা বলা হচ্ছে বা বলা হয়, আসলে বাস্তবে সেগুলো আপনার সেই সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয় না। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট হয়েছে, সেখানে আপনার ক্যাপিটাল গেইন কিভাবে, কোথায় কিভাবে ট্যাক্স হবে সেটা বলা আছে। এনবিআর সেটাকে মাসের পর মাস আটকে এবং অ্যাপ্রুভাল দিচ্ছে না। এখন ফরেন ইনভেস্টর বলছে যে আমি তোমার এখানে ব্যবসা করতে এসেছি, আমার এগ্রিমেন্টে আছে ডাবল ট্যাক্সেশন এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট হয়েছে, তোমরা সেগুলো কমপ্লাই করো না, আমি কেন এখানে আসবো? এগুলো এই সব কারণে, এটা আমি একটা উদাহরণ দিলাম। এছাড়া আরও অনেক ফরেন ইনভেস্টমেন্টের ইম্পেডিমেন্টসগুলো কিন্তু অনেক। এই ইম্পেডিমেন্টসগুলো না দূর করতে পারলে কোনো ফরেন ইনভেস্টর আসবে না। এবং তারা এসে সাধারণত তারা 3টা লোকের সাথে কথা বলে। একটা হলো লয়ারের সাথে কথা বলে, একটা হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে, আর একটা তারা কথা বলে যেসব তাদের দেশে যেসব ইনভেস্টর এখানে আছে, তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, তারা ওইখান থেকে আসল ঘটনাটা জানতে চায়। আমরা যতই বলি, কাগজপত্র যতই বলি, আইন কানুন যতই দেখাই, ওরা তখন জান তোমরা তো এই দেশে অপারেশন করতেছো, এইখানে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রিয়ালিটিসটা কী, প্রবলেমটা কী, তখন তারা বলে এই প্রবলেম আছে। এই প্রবলেম থাকলে তো কেউ আসবে না। আপনি আইন মানবেন না, আপনি সে তার মানে বৈধ দাবি সেটা আপনি মানবেন না, ক্লেমটাকে আপনি রিজেক্ট করবেন অথবা দিবেন না, আবার কিছু বলবেনও না, তাহলে সে কেন এখানে আসবে? এবং আমাদের এখানে আমি আরও কয়েকবার বলেছি যে ইন্টার ডিপার্টমেন্টের সমন্বয় নাই। এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বিডা, এদের মধ্যে কোনো সমন্বয় নাই। বিডা একটা প্রমিস করতেছে, এনবিআরের সেটা মানতেছে না, বাংলাদেশ ব্যাংক আবার সে অনেক সময় সেটাকে আপত্তি করতেছে। এদের মধ্যে সমন্বয়ের অনেক অভাব আছে, এটা একটা পার্ট। এখন বিদেশি ইনভেস্টর যখন আসার পরে সে যদি দেখে যে সে এখানে টাকা উঠাতে পারে এবং উঠায় তার কমপ্লায়েন্স বা তার অন্যান্য আপনার যেসব রিকোয়ারমেন্ট আছে সেগুলো সে ইজিলি ফুলফিল করতে পারে, তাহলে আমার মনে হয় তারা আইপিওতে যেতে বা পাবলিকে যেতে উদ্বুদ্ধ হবে। এখন তার যদি প্রফিট নিতে, তার ক্যাপিটাল গেইন নিতে, তার এইখানে যেসব তার লেনদেন আছে সেগুলো তার করতে যদি অসুবিধা হয়, এবার আপনি ট্যাক্সেশনের পারপাসে ধরেন, সে বলে যে তোমার এখানে ট্যাক্স রেট বলা আছে 27.5%, কিন্তু আমি যখন
ট্যাক্স রিটার্ন দিচ্ছি, আমাকে মানে অযৌক্তিকভাবে আমার অনেকগুলো বৈধ খরচকে ডিসঅ্যালাউ করে দিয়ে আমার ইফেক্টিভ ট্যাক্স রেট অনেক বাড়িয়ে দেওয়া হয়। তো এই ট্যাক্স রেট আমি কেন করবো? আমি যদি ভিয়েতনামে ইনভেস্ট করি, আমি ইফেক্টিভ ট্যাক্স রেট আমার হয়তো 25% আসবে, আর এই দেশে আমি যদি ইনভেস্ট করি, আমার ইফেক্টিভ ট্যাক্স রেট এসে যায় হয়তো 40%, 50%, আমি কেন এই দেশে আসবো? এই জিনিসগুলো কিন্তু আমরা সমান, এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করি না, এবং অ্যাড্রেস করি না বলে আমরা ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে পারি না। সুতরাং আমার মূল কথা হচ্ছে যে আমরা যে মানে ইনসেন্টিভগুলো দিয়েছি সেগুলো যেন আমরা পুরোপুরি মেনে চলি, এবং মেনে চললে ভবিষ্যতে তারা আসবে এবং তারা উৎসাহিত হবে আসার জন্য। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেটি আসলে বলছিলেন, সংস্কারে ওনারা অনেক কিছু ইনভলভ করেছেন এবং আগে থেকেই অনেক কিছু ছিল যেগুলো হয়তো আমরা লাস্ট 10 ইয়ার্সে আমরা ইমপ্লিমেন্টেশনটা সেরকম পাইনি। সো এখন যদি আসলে নতুন করে ইমপ্লিমেন্টেশন আসে, আমি দেখছি যে আপনার একটা কোম্পানি, আপনি যেহেতু ইউনিলিভার কনজিউমার কেয়ারে আছেন, আরেকটি কোম্পানি ইউনিলিভারের এখন পর্যন্ত কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসেনি। তার মানে এরকম অনেক কোম্পানি ওয়েট করে আছে, হয়তো ভালো ফ্যাসিলিটি পেলে তারা মার্কেটে আসবে। তো আপনারা কি কোনো প্ল্যানিং করছেন আর কিভাবে অন্যদেরকে আনা যায়? আচ্ছা, প্ল্যানিং করার আগে আরও কয়েকটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই আর কি। সেটা হচ্ছে যে আমি ক্যাপিটাল মার্কেটে কেন যাই, একটা কোম্পানি ক্যাপিটাল মার্কেটে কেন যায়? বিকজ আমি ব্যবসা করতে গেলে আমার পুঁজি লাগবে। তো পুঁজির দুটো সোর্স আছে, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট আর একটা হচ্ছে ব্যাংক থেকে বড় করা, ঠিক আছে না? আচ্ছা, আমরা যখন পুঁজি নিই, আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে পুঁজির কস্ট কতটুকু। আমি যদি বড় করতে পারি ব্যাংক থেকে, আমার যে কস্টটা এটা অনেক কম হয় কম্পেয়ার টু আমি যদি ক্যাপিটাল মার্কেট থেকে বড় করি। কারণ একজন শেয়ার হোল্ডার যেহেতু সে রিস্ক অনেক বেশি নিচ্ছে, তার এক্সপেকটেশন ইজ মাচ হায়ার কম্পেয়ার টু দি কস্ট অফ রেজিং ডেট। ডেটের আরেকটা সুবিধা হচ্ছে যে লোন যদি নিতে পারি ট্যাক্স বেনিফিট পাই, কিন্তু এটাতে কোনো বেনিফিট আমি পাই না। তো বাট আমি যদি চাই ডেট, আমি তো অফুরন্ত নিতে পারবো না, কারণ আমার যদি ক্যাপিটাল না থাকে ডেট ব্যাংক দেবে না আপনাকে। এই কারণে আমি ক্যাপিটাল মার্কেটে যাচ্ছি। এখন আমরা এমএনসি ইতে আসি। একটা এমএনসি, গ্লোবাল এমএনসি একটা, তার তো ফার্স্ট থিং হচ্ছে যে তার তো ফান্ডের অ্যাক্সেসের কোনো সমস্যা নাই, বিদেশে দেশে পাচ্ছে অ্যাট আ লোয়ার কস্ট কম্পেয়ার টু বাংলাদেশ। বাইরে যে কস্ট রেটে রেজ করতে পারবে, বাংলাদেশে আসলে কিন্তু তার কস্টটা কিন্তু অনেক কমে যাচ্ছে, কিন্তু আপনার বেড়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখেন, সো আমি বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটে কেন যাব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ধরেন আমি যখন ক্যাপিটাল মার্কেটে যাব, আমার কি হবে, একটা পোর্শন অফ প্রফিটস কিন্তু আমাকে লোকালকে দিয়ে দিতে হবে। আমার মোস্ট কোম্পানিজ এমএনসি যারা আছে আর ভেরি প্রফিটেবল কোম্পানিজ, রাইট, যারা অলরেডি কিন্তু বহু বছর থেকে এখানে অপারেট করছে, আমি কেন যাব ইন দ্যাট কেস? ওয়াই শুড আই স্যাক্রিফাইস আ পোর্শন অফ মাই প্রফিটস টু লোকাল শেয়ার হোল্ডার্স? আপনি কী দেবেন আমাকে? নাম্বার ওয়ান। নাম্বার থ্রি, আমি যখন ক্যাপিটাল মার্কেটে যাব, এখানে যে ডিসক্লোজার রিকোয়ারমেন্টস, মানে একটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারবেন, কোয়ার্টারলি যখন রিপোর্টিং করে যে কোনো লিস্টেড কোম্পানি, আপনার IAS 34-এ বলা আছে ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ মাসে যে ইয়ারলি মাঝখানে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হয়, এগুলো কনডেন্সভাবে দেওয়া যায়। কিন্তু বিসেক বলছে না, আপনাকে ফুল ডিসক্লোজার দিতে হবে, যেটা একটা ইয়ারলি স্টেটমেন্ট দিতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি পাবলিকেশন করার পরে নানা প্রশ্ন ফ্রম ডিএসসি এবং বিসেক, অনেক প্রশ্ন কিন্তু আপনার এই কমপ্লায়েন্স নিয়ে কিন্তু এমএনসি কেউ আলটিমেটলি গিয়ে মার্কেটে যেতে চাইবে না, কিন্তু দে উইল নট লাইক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখেন, আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাকে বুঝতে হবে, আমরা ইন দ্য পাস্ট যখন আমাদের ফিজিক্যাল মিটিং হতো, এই যে ছোট ছোট শেয়ার হোল্ডার যে দূরত্ব, এইটা কিন্তু অস্বাভাবিক একটা সিচুয়েশন ছিল, যেটা এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ার পরে হয়ে গেছে। কিন্তু এমএনসিগুলো ভয় পায়, আমাদের লসগুলো কিন্তু দে কিপ অন চেঞ্জিং অল দ্য টাইম। আগামীতে যে আবার এটাকে ফিজিক্যাল প্ল্যাটফর্মে নিয়ে আসবে না আমরা জানি না, কিন্তু বিকজ ফিজিক্যাল প্ল্যাটফর্মে আসলে ইজ এ হিউজ ইস্যু ফর আস, এই যে ছোটোখাটো শেয়ার হোল্ডারদের অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু আপনার। আর মোর ইম্পর্টেন্টলি হচ্ছে ধরেন একটা কিছুদিন আগে একটা ল তারা বলল যে আমরা যদি এমএনসিগুলো যদি 10% লিস্টিং করে ইন দ্য স্টক মার্কেট থ্রু IPO, তারা 2.5% ট্যাক্স রিবেট পাবে। কিন্তু
দিস হ্যাজ টু বি থ্রু আইপিও। যারা অলরেডি কিন্তু মার্কেটে এসে গেছে তাদের জন্য এটা প্রযোজ্য হচ্ছে না কিন্তু। সো ইট ডাজ নট অ্যাপ্লাই ফর দেম, বিকজ তারা বলছে আপনি তো আইপিওর মাধ্যমে পাচ্ছেন না। তো আলটিমেটলি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ইন অল দিস কেসেস হোয়াট উই সি ইজ দিস, দ্যাট এমএনসির তো কোনো ইনসেন্টিভ নাই টু কাম টু দ্য স্টক মার্কেট। আমি কেন এসে আমি এসব হেডেক নিব ইন দ্যাট কেস? বাজেটে তো আপনাদেরকে 10% ইনসেনটিভ দেওয়া হয়েছে। না ওটাই আপনি বললাম তো 10% দেওয়া হয়েছে। আমি যদি আজকে অ্যাজ এন এমএনসি নতুন করে আমি যদি যাই, ইট ইজ নট আইপিও, ইটস রাইটস ইস্যু। ওরা বলছে রাইটস ইস্যু উইল নট কোয়ালিফাই, কিন্তু সো নো এমএনসি ইজ কোয়ালিফাইং। আজকে বার্জারও পাবে না, কিন্তু বার্জার ট্রাই করছে, বার্জার উইল নট গেট ইট বিকজ দে আর সেইং দিস ইজ নট অ্যান আইপিও, দিস ইজ এ সাবসিকুয়েন্ট রাইটস ইস্যু। ওরা ডাইভার্স করছে, দিস ইজ রাইটস ইস্যু, ইটস অ্যান আইপিও নট, পাবে না তারা কিন্তু। নাম্বার 2, হোয়াট ইজ 2.5%? যেটা নিসা ভাই বললেন যে 2.5% ইজ নাথিং আমার জন্য, কিন্তু আমার যে কম্পেয়ার টু দ্য হেডেক দ্যাট আই এম টেকিং, কম্পেয়ার টু দ্য কস্ট অফ ফান্ডস, আমি কেন এই হেডেকটা নেব? ওয়াই শুড আই লুজ মাই কন্ট্রোল টু লোকাল শেয়ার হোল্ডার্স? আমি যে প্রফিটেবল কোম্পানি, আমি কেন কন্ট্রোল হারাবো? আনলেস ইউ গিভ মি আ মেজর ট্যাক্স ব্রেক, আনলেস ইউ এক্সাম ক্যাপিটাল গেইনস ফর এমএনসিস, আপনাকে অনেক বড় বড় ইনসেন্টিভ দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার কোনো অ্যাট্রাকশন নাই টু কাম টু দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড টেক অল দিস হেডেক। তো এই ক্ষেত্রে তো যেটা মেইন আসছে যে হ্যাসেল ফ্রি মার্কেটে তাদেরকে নিয়ে আসার জন্য যে পলিসিগুলো দরকার, সেই পলিসিগুলো তারা চাচ্ছে। তো পলিসি আপনি বলছেন আছে, কিন্তু আপনি দিয়ে রাখছেন নানান রকম হ্যাসেল, তো স্বাভাবিকভাবেই তো কেউ আসতে চাইবে না। তো এই জিনিসগুলো কি আপনি আপনার সংস্কারের ইসে ইনক্লুড করেছেন? আর যদি করেন তাহলে সুবিধাগুলো আগামীতে তাদের কিভাবে আসতে যাচ্ছে, যাতে সহজেই তারা লিস্টেড হতে পারে? কারণ অনেকেই, আমি কথা বলেছি, অনেকে ইন্টারেস্ট দেখিয়েছে, কিন্তু এই প্রবলেমগুলো সবারই একই প্রবলেম, মাল্টিন্যাশনাল তারা এইসব কারণে আসতে চায় না মার্কেটে। আর যেটি আসলে বলছেন এটা তো আপনি নিজেও জানেন, যেহেতু আপনি অডিটর হিসেবে কাজ করেন বিভিন্ন কোম্পানির, সো আপনি জানেন আসলে এসএসসিতে ইনভলভ হওয়ার ক্ষেত্রে তাদের আসলে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তো কি সমাধানের উপায়? সমস্যাটা তো শুধু ধরেন ক্যাপিটাল মার্কেটে তা না, সমস্যা এখানে একটা কোম্পানি যখন মার্কেটে অপারেট করে তখন তার ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে তার ট্যাক্স, এখানেই কিন্তু তার আসল ডিসিশনটা সে নেয় যে আমি এখানে প্রফিট করব, কতটা ট্যাক্স আমি দিব। এই ট্যাক্সটা আমার কম্পারেবল কান্ট্রির সাথে, যেমন থাইল্যান্ড বলেন, ভিয়েতনাম বলেন, এইসব কান্ট্রির থেকে আমার এখানে লাভজনক কিনা, নাহলে আমি কেন রিস্ক নিয়ে ক্যাপিটাল নিয়ে এই দেশে ব্যবসা করতে আসবো। এটা এখানে ট্যাক্স ডিপার্টমেন্টটাকে প্রথমে আমাদেরকে ঠিক করতে হবে। যেমন একসময় একটা আইন ছিল যে মাল্টিন্যাশনাল কোম্পানি বা ফরেন কোম্পানি যদি তারা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দিত রিটার্নের সাথে, এর আর কোনো কোশ্চেন করা হতো না। কিন্তু সেটা পরবর্তীতে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। কেন ডিসকন্টিনিউ? তার কোনো কারণও নাই। এবং আমাদের আনফর্চুনেটলি আমাদের ট্যাক্স ডিপার্টমেন্ট অনেক রিফর্মসও করা হয়েছে রিরা প্রজেক্টের আন্ডারে। সেই আমার এলটিউ খোলা হয়েছিল, সেখানে অডিট হতো, কোশ্চেন অ্যান্সার হতো, স্পেসিফিক কোনো ফল্ট না পেলে ট্যাক্স বাড়ানো হতো না। এখন সেটা না, এখন আপনার অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা দেওয়া হয় সেটা ফেলে দিয়ে ওনার ইচ্ছা মতো মানে ট্যাক্স ইম্পোজ করেন। এটা ফরেন ইনভেস্টররা পছন্দ করেন, এটা কোনো পৃথিবীর অন্য কোনো দেশে নাইও। সুতরাং আগে ট্যাক্স ডিপার্টমেন্টকে ঠিক করতে হবে যদি ফরেন ইনভেস্টমেন্টকে আপনাকে অ্যাট্রাক্ট করতে হয়। আরেকটা কথা যেটা আমি এখানে আপনাকে বলবো, দেখেন দুইটা জিনিস আছে। যখন আমাদের দেশে ব্যাংক হলো এই 80s দিকে, ইন্স্যুরেন্স কোম্পানি হলো, তখন একটা কন্ডিশন ছিল যে এরা পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস, এরা যখন অপারেশনে যাবে 3 বছরের পরে তাদেরকে আইপিওতে যেতে হবে। সিমিলারলি এনবিএফআই এইসব কোম্পানিগুলো, তখন তারা বাধ্য হলো আইপিওতে যেতে। এখন যেসব মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তারা যদি আসে এবং তারা যদি পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হিসেবে আপনার কনসিডার করা হয়, তো সেটা আর একটা ক্রাইটেরিয়া হতে পারে তার টার্নওভার কত। ফর এক্সাম্পল, একটা কোম্পানির টার্নওভার হয়তো ধরেন আপনার 5,000 কোটি টাকা বা 4,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা, তাহলে সেটা পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হবে। এটা এফআরসি এটা ঠিক করে, তারাই এটা ডেফিনেশন দিয়ে দেয়। এই থ্রেশহোল্ডের মধ্যে থাকলে তাকে পাবলিকে যেতে হবে। কারণ এটা ধরে না হয় যে তুমি এই দেশে ব্যবসা করতেছো, এই দেশে ব্যবসা করে যে মুনাফাটা নিচ্ছ তার একটা অংশ তুমি এই দেশের জনসাধারণের ইনভেস্টরদের মধ্যে দাও। এইটাই হচ্ছে কারণ। নাহলে আপনি ব্যাংকের যে আপনার যে পাবলিক ইস্যুতে যাওয়া রিকোয়ারমেন্ট, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি এখনও পাবলিক ইস্যুতে যায় নাই। তারা কি ইন্স্যুরেন্স কোম্পানি চালাচ্ছে না? কারণ তাদের তো টাকা দরকার নাই, কিন্তু ওখানে গভর্নমেন্টের একটা রিকোয়ারমেন্ট আছে যে তুমি পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, তোমাকে এই আইপিওতে যেতে হবে। আইপিওতে গিয়ে তোমার
প্রফিটের একটা অংশ সাধারণ মানুষকে দিতে সেটা তো হবে। এমএনসি গুলো যখন বাংলাদেশে এমএনসি গুলোর কথা হচ্ছে আসে তখনই তো এই নিয়মটা আপনারা করতে চাচ্ছেন যে তখনই তাদেরকে ক্যাপিটাল মার্কেটে ইনভলভ না, এই নিয়মকে আপনি জোর করে করতে পারবেন না, এই নিয়মকে আপনি জোর করার ব্যাপার না। যারা অলরেডি এসে গেছে তাদেরকে মোটিভেট করতে হবে যে দেখেন আপনারা বড় কোম্পানি, আপনার পাবলিক ইন্টারেস্ট কোম্পানি, আপনার 50,000 কোটি টাকা আপনার সেলস, আপনি একটা পার্ট আইপিওতে আসেন 5%। তাদেরকে তো কিন্তু মাসুদ ভাই যে কথাটা বলেছে আই ফুললি এগ্রি, এবং আমরা এটা দেখছি। আপনি এই ধরেন 2.5% ট্যাক্স বেনিফিট, তারপরে আপনার আরবিট্রারি ডিসঅ্যালাউন্সেস অফ জেনুইন এক্সপেন্সেস, আপনি কেন এই ঝামেলার মধ্যে যাবেন? তারপরে আপনার ডিসক্লোজার রিকোয়ারমেন্ট, আমরা সেগুলোকে কিছুটা সহজ করার জন্য আমরা সুপারিশ করেছি যে না, এগুলো এভাবে না। এবং এখানে আমরা যেটা করে ফেলেছি, আমাদের যেটা সমস্যা আমাদের এখানে, আমরা মাল্টিন্যাশনাল আর লোকালগুলোর গভর্নেন্স একরকম, মাল্টিন্যাশনাল কোম্পানি গভর্নেন্স একরকম। এটা আগের 10-12 বছর আগে, প্রায় 20 বছর আগে এটাকে ডিস্টিংশন করা হয়েছিল যে মাল্টিন্যাশনাল কোম্পানির যদি লাস্ট ইয়ারের চাইতে 10% প্রফিট করে তাহলে তার ফাইল ওপেনই করা হবে না, অথচ এখন সেটা নাই। তো এই জিনিসগুলো ডিসকন্টিনিউ করে দেওয়াতে মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন, ফরেন কোম্পানি বলেন, এরা ডিসকারেজড হয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য এই ক্যাপিটাল, মানে বাংলাদেশে। প্রথমে তো বাংলাদেশে ইনভেস্ট করতে হবে, তারপরে না কোশ্চেন আসবে যে আমি ক্যাপিটাল মার্কেটে যাব কিনা। সাধারণত যদি মার্কেট ভালো থাকে অবশ্যই তারা যাবে, আপনি জোর করে কাউকে তো আনতে পারবেন না। কিন্তু এই যে আপনাদের পলিসি রিফর্ম যেগুলো হচ্ছে, এই রিফর্মের মাধ্যমে কি এখন আসলে যেভাবে আপনারা বলছেন তাতে কি তারা সুরক্ষা পাবে এবং তারা কি আসতে পারবে? হ্যাঁ, গভর্নেন্স ইমপ্রুভ করলে অবশ্যই আসতে পারবে, গভর্নমেন্টের ইন্টারফারেন্স কম থাকলে অবশ্যই আসতে পারবে। শেষের দিকে যদি আপনার কিছু হ্যাঁ, আমি আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা যখন ক্যাপিটাল মার্কেটে যাই, হ্যাঁ, উই আর গোয়িং টু দি ক্যাপিটাল মার্কেট লিস্টিং কেন করি? বিকজ আমি যখন ক্যাপিটালটা ফেরত চাইবো আমি কিন্তু এক্সিট করতে পারবো। দ্যাট রিকোয়ার্স ডেপথ অফ দি ক্যাপিটাল মার্কেট, দ্যাট রিকোয়ার্স আ লট অফ লিকুইডিটি। কিন্তু আজকে যেখানে 300 কোটি টাকা টার্নওভার হয়, একটা এমএনসি যদি আজকে চায় যে সে বাংলাদেশ মার্কেটে এক্সিট করতে চাইবে, সে কি পারবে? সে পারবে না কিন্তু আপনার। সো আনলেস দ্য ডেপথ ইমপ্রুভস সাবস্ট্যান্সিয়ালি, no FDI, no foreign company is going to come to the stock market because they see that if I want to exit, আমি এক্সিট করতে পারবো না তো সেই মার্কেটে গিয়ে, আমাদের সেই ডেপথ তো নাই অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে রাষ্ট্রীয়ভাবে এমএনসি গুলোকে টিকিয়ে রাখার জন্য সহজীকরণ পলিসি দরকার এই মুহূর্তে? অনেক চেঞ্জেস দরকার আছে, যেটা নেসা ভাই ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রেজ করেছেন, যে ফার্স্ট থিং স্টার্ট উইথ দ্য ট্যাক্স। এই যে অ্যাসেসমেন্টটা যেটা হয় আর কি আপনার, এবং যেহেতু লোকাল কোম্পানিগুলো কি হয়, দিস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ওনারা বলছে আপনি প্রফিটটা এইভাবে বানান, কিন্তু এমএনসিতে সেরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, কিন্তু দে হ্যাভ গট নো ইনসেন্টিভ হোয়াটসএভার। কাজে ফার্স্ট থিং এটাকে রিইনস্টেট করা উচিত যে এমএনসি যদি রিটার্ন সাবমিট করে, ইট শুড বি অ্যাকসেপ্টেড উইদাউট এনি কোয়েশ্চেন্স বিং আস্কড। সেকশন 135 যেটা আগে ছিল, আপনার কোনো কোয়েশ্চেন করা হবে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।